বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমরা একদিনের ওয়ান ডে ট্যুরে কোথাও একটা ঘুরতে যাওয়ার একটা সন্ধান দেব তোমাদের। তো চলো, আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, টোটো করে চলে গেলাম স্টেশন থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম। আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম, দেখো টিকিটটাও কেটে নিয়েছি। কেটে এবার ট্রেনের জন্য এখন অপেক্ষা। স্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করতে শুরু করেছি এখন ট্রেনের জন্য। কারণ ট্রেন ছিল আমাদের সকাল 6:32-এ। তো সেই জন্য কিছুক্ষণ ধরে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম ট্রেন আসা অবধি। তো তারপরে দেখো ট্রেন চলে এসছে বনগাঁ লোকাল। ওরে বাবা, সকালবেলা কত ভিড় ছিল, বাপরে বাপ! আমি তো ভাবছিলাম উঠবো কী করে আমরা। তারপরে শেষমেশ ঠেলে ঠুলে ধাক্কে ধুক্কে উঠে পড়লাম আমরা। তারপরে ট্রেনটা চলতে শুরু করলো, ভিড় আস্তে আস্তে কমতে থাকলো। বিধাননগরের কাছে এসে পুরো ভিড়টাই কমে গেল। ব্যাস, আমরা এবার ট্রেনে করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এবার শিয়ালদা থেকে আমরা ট্রেন আসার একটু অপেক্ষায় ছিলাম, ট্রেন তখনও দেয়নি স্টেশনে। তো এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, সবাই মিলে এখন দুজন মিলে ওয়েট করছিলাম ট্রেন আসার। এই তো আমরা ট্রেনেও উঠে পড়েছি। এবার আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তবে গন্তব্যস্থলটা কিন্তু এখনও আমি সারপ্রাইজ রেখেছি, এখনও আমি কিন্তু বলিনি। তো বলবো এবার পৌঁছানোর পর তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় গিয়েছিলাম। তো ওয়ান ডে ট্যুরের জন্য এই জায়গাটা অনেক এনাফ আর অনেক ভালো, রিজনেবল চিপ জায়গা এবং খুব সুন্দরও প্লেস। আর যেটা সব থেকে বড় আকর্ষণ ছিল, কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ওরা সেখানে ঢোকার আগেই মোবাইলটা জমা নিয়ে নেয়। তো সেই জন্য আমার সরি, ভিডিওটা আমি সেই ভিডিওটা করে উঠতে পারিনি। তো ট্রেনে একটুকুনি যদি টুকটাক না খাই তাহলে আমার তো আর, তোমরা তো জানোই ট্রেন জার্নিটা ঠিক সফল হয় না। সেই জন্য টুকটাক করে একটু ছোলা মাখা খেয়ে ফেলেছিলাম, আবার একটু মুড়ি মাখাও খেয়ে ফেলেছিলাম। কারণ কি সকালবেলা না খেয়েই বেরোতে হয়েছিল ট্রেনের জন্য। তো এই জন্য ট্রেনে উঠেই আমরা টুকটাক একটু মুড়ি, ছোলা মাখা এইসব খেয়ে ফেলেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষে একটু গল্প করতে করতে একটু আমরা পৌঁছে গেলাম এবার আমাদের গন্তব্যস্থলে। দেখো অলরেডি আমরা রানাঘাট স্টেশনেও পৌঁছে গেছি। এবার রানাঘাট থেকে আবার ট্রেন ছাড়লো, রানাঘাট ছেড়ে চলতে লাগলো 2 থেকে 2.5 ঘন্টা লাগে সেই জায়গাটায় যেতে। তো আমি পৌঁছানোর পরই তোমাদেরকে জায়গাটার নামটা দেখাবো, আর তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে আমরা কোথায় গেছিলাম। এবং জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমি অনেক বছর বাদে গেলাম। এই তো আমাদের লাস্ট স্টেশনে পৌঁছে গেছি আমরা, এরপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেখো এবার আমরা ধীরে ধীরে এই আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর। তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাব। তো ট্রেন থেকে নেবেই আমাদের এবার কিছু ব্রেকফাস্ট করতে হবে। সেই জন্য আমরা স্টেশনেই 20 টাকা করে 2 প্লেট আমরা কচুরি খেয়ে ফেলেছিলাম দুজনে। কচুরিটা কিন্তু ভালোই ছিল, তবে খারাপ ছিল না। গরম গরম কচুরি খেয়ে দিয়ে আমরা স্টেশন থেকে এবার বেরিয়ে পড়ব। এবার টোটোর জন্য ঝামেলা করতে হয় এখানে। টোটোর অনেক রিজার্ভেশন যায়, কিন্তু রিজার্ভেশন যাওয়াটাই বেটার মনে করি, কারণ কি ওই 5 জনের অপেক্ষায় বসে থাকা বেকার। তো আমরা 200 টাকায় টোটোটা বুক করে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো এবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে পৌঁছতে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে জানতাম না। দেখো হাই রোডটা কি দারুণ করে দিয়েছে, এমন মারাত্মক লেভেলের দারুণ করে দিয়েছে হাই রোডটা। আমি অনেক বছর বাদে গেলাম, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটাই দুঃখের বিষয়, চলছি আমরা টোটোতে করে হাই রোড ক্রস করে এবার আমরা পৌঁছাবো আর কিছুক্ষণের বাকি। তবে কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেই যায়, এটা আমি জানতাম না। সেই কারণে হয়তো আমাদের মায়াপুরের ভোগটা কপালে ছিল না। এই দেখো রাস্তায় ওরা কি সুন্দর ভুট্টা ফেলে সেই ভুট্টাগুলোকে শোকায়। ওই মাক্কি কি রুটি হয় না, মাক্কি কি রুটির ওগুলো তৈরি করে ওরা নিজেদের ঘরে কারখানায়। এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এইবার আমরা ভোগের টিকিট কাটতে গেছিলাম, যেখানে গিয়ে শুনলাম ওদের নাকি 11টা অবধি লাস্ট টাইমিং। 11টা অবধি ওদের ভোগের টিকিট দেয়, তারপরে আর টিকিট সেটা দেয় না। ভোগের টিকিট পাইনি বলে কি হয়েছে, তাই বলে কি আর মন্দির দর্শন হবে না, গোবিন্দ দর্শন হবে না? সে তো নিশ্চয়ই হবে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গোবিন্দ দর্শন করতে। সেই দর্শন করতে গিয়ে শুনি জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু জমা রেখে যেতে হবে। তো সরি, দুঃখের বিষয়, সেটা আর আমি করে উঠতে পারলাম না ভিডিওটা।
এইবার আমরা ওখান থেকে মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্টে খেতে ঢুকে গেছিলাম। যেহেতু ভোগ পাইনি সেহেতু আমরা থালি নিয়ে নিয়েছিলাম। দেখো আরেকজন এখন আমাদের মেনু দেখতে ব্যস্ত, ওই জন্য অন্য কোনো দিকে তাকানোর সিনে নেই। আমরা এই থালিটা নিয়েছিলাম যেটা উইকেন্ডে অ্যাভেলেবেল থাকে, গোবিন্দ স্পেশাল থালি অ্যান্ড উইথ পিওর ঘি, প্রিপেয়ার্ড উইথ পিওর ঘি। দেখো আমাদের থালিটা মানে মোটামুটি তোমরা দুজন শেয়ারেবেলে যা খেতে পারবে, বেশি প্রাইসও না, 260 টাকা দাম থালিটার। তাতে অনেক কিছুই মেনু থাকে। তো সকাল থেকে একদমই না খাওয়া ছিলাম, ওইটুকুনি কচুরি খাওয়ার পর। তারপরে আমরা থালিটা খেয়ে নিয়েছিলাম। দেখো বেশি বিলও হয়নি, 368 মাত্র। আমরা ওই থালিটা নিয়েছিলাম, একটা লস্যি নিয়েছিলাম আর একটা তন্দুরি রুটি, যেটা আমাদের দুজনের জন্য এনাফ। এখানে অনেক বইপত্র কিনতে পাওয়া যায়। দেখো গীতা, বাচ্চাদের বই, তো এখানে অনেক স্পিরিচুয়াল বইপত্র কিনতে পাওয়া যায়। এই দেখো মন্দিরের টাইমিংটা আমি তোমাদের সবার জন্য দিয়ে দিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর গাছও আছে দেখার, ফুল, নানা ধরনের রং বেরঙের ফুল আছে। এই মন্দিরের গেটটা। এবার আমরা মায়াপুর থেকে বেরোবো। তো আমাদের প্ল্যান ছিল মায়াপুর, নবদ্বীপ অ্যান্ড ঘূর্ণি, তিনটেই আমাদের ঘোরার। তো সেই জন্য আমরা মায়াপুর থেকে বেরিয়ে আমরা এবার লঞ্চে করে নবদ্বীপ যাব। তো সেইটাই প্ল্যান ছিল, সেই হিসাব মতোই আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। তো দেখো আরেকজন ক্যামেরা নিয়ে ফটো তুলতে ব্যস্ত, আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। অনেক ভিড় হয় লঞ্চে, কিন্তু সবাই লঞ্চে করেই নবদ্বীপটা পার হয়, সেই জন্য লঞ্চে অনেক ভিড় হয়। তো আমরা সেখানে গিয়েও আমরা টোটো বুক করে নিয়েছিলাম। তারা আবার 6টা মন্দির ঘোরাবে, 250 টাকা নেবে, এই রকম কন্ডিশন। চেয়েছিল 300 টাকা, আমরা 250 টাকায় বুক করেছিলাম। এই দেখো সর্বপ্রথম আমরা এসে গেছিলাম রাধারানী মন্দির, যে মন্দিরটা সব থেকে বড় ওখানকার মধ্যে রাধারানী মন্দির। দেখো কি সুন্দর। এরপরে আছে গুপ্ত বৃন্দাবন। এই রাধারানী মন্দিরের নিচেই গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। সেরকমভাবে আমরা টিকিট কেটে সেখানেও চলে গেছিলাম নিচে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। সেটা পাতালে, মানে আন্ডারগ্রাউন্ডে। তো আন্ডারগ্রাউন্ডে আমরা চলে গেছিলাম। দেখো এরকমভাবে সব গোবিন্দের রাসলীলা, তারা সখীদের সাথে যা যা লীলা করেছিল সেই সবই একটা মানে টাইপের, মিউজিয়াম টাইপের। এই দেখো বাসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছিল যেভাবে, সেইগুলোই একটা মিউজিয়াম টাইপের এইভাবে করে রাখা আছে। এইটাই গুপ্ত বৃন্দাবন দর্শন। তো অনেক সুন্দর। এই ভেতরে একটা আয়নার রিফ্লেকশনে ছিল রাধারানী লীলা করছে অষ্টসখীর সাথে। তো সেই লীলাটা দেখা যাবে না, ওটা আন্ডারগ্রাউন্ডেই দেখা যাবে তোমার, মানে ভেতর দিকেই দেখা যাবে, ওটা জাস্ট ফর রিফ্লেকশন। এই দেখো কত সুন্দর গৌরনিতায়ের একটা মূর্তি রয়েছে, দারুণ একটা। এরপরে চলে এসেছিলাম আমরা সোনার গৌরাঙ্গ দেখতে। তো সোনার গৌরাঙ্গ দেখতে চলে এসেছিলাম, সেখানেও আবার 10 টাকা করে টিকিট কেটে এই যে সোনার গৌরাঙ্গ, মাতা সচীদেব, গৌরনিতাই সবাই রয়েছে, গোপাল ঠাকুর সবাই রয়েছে এখানে। তো ওটাও খুব সুন্দর ছিল সোনার গৌরাঙ্গটা। যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এইটা সব থেকে ওখানকার নাকি জাগ্রত মন্দির, পোড়ামাতা মন্দির। তো পোড়ামাতা মন্দিরেও আমরা ঘুরে, সেখানে একটা মূর্তিটা হচ্ছে মায়ের ঘট। তো তারপরে আমরা টুকটাক একটু ছবিও তুলে ফেলেছিলাম। এই যে হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস বুড়িমা মন্দির, এই আমরা টুকটাক কটাও ছবি তুলে ফেলেছিলাম। তো দেখো এই থালিটা ছিল, থালিটার সঙ্গে একটু ছবি তুলে ফেলেছিলাম। এই পোড়ামাতার মন্দিরে একটা শিবের মূর্তি আছে, এত বড়, বিশাল বড় একটা শিবের মূর্তি। এই হচ্ছে ওখানকার একটা বিশাল বড় শিবের মন্দির। তারপরে আমরা নৌকা করে চলে এসেছিলাম স্বরূপগঞ্জে। সেখান থেকে আমরা টোটো ধরে কৃষ্ণনগর স্টেশন আসতে হবে। এই যে ফার্স্ট টাইম আমি নৌকায় উঠলাম। দেখো ভয় লাগছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। বিশাল রোদ, পুরো জ্বলে যাচ্ছিল স্কিনটা। তারপর আমরা টোটো করে চলে যাচ্ছি এবার ঘূর্ণি। কৃষ্ণনগর থেকে এবার ঘূর্ণি চলে যাব। তবে ঘূর্ণিতে সবাই বলেছিল গোপাল ভাঁড়ের বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এইসব রয়েছে। তবে সত্যি কথা বলতে ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের বাড়ি বলতে কিছুই নেই। একটা পুতুল পট্টি ছিল, সেটার আর ভিডিও করতে পারিনি। 3-4টে দোকান ছিল। তো আমরা তারপরে চলে এসেছিলাম রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। সেখানে মেলা হচ্ছিল, তো সেই মেলাতেই আমরা একটু ঘুরেছিলাম। কারণ এই রাজার কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে সবসময় ঢুকতে দেয় না, বছরের 5 দিন ঢুকতে দেয়, দুর্গা পুজোর টাইমে, জগদ্ধাত্রী পুজোর টাইমে, আর এই মেলার সময় 2 দিন। তো মেলাটা কিন্তু অনেক বড় হয়। যেহেতু আমরা বিকেলে গেছিলাম সেহেতু সব দোকান খোলা ছিল না। এই দেখো সব মাটির পুতুল, এখানে অনেক সুন্দর সুন্দর। এই দেখো গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের সব মাটির, এখানে বিখ্যাত, মাটির জিনিস বিখ্যাত বলে মাটির পুতুল সব দোকানে, বেশিরভাগ দোকানেই তাই মাটির পুতুলই পাওয়া যায়। তো তারপর দেখো এই সমস্ত, যেখানে নর্মাল আমাদের মতো মেলা হলে, আমাদের এখানকার মতো মেলা হলে যেরকম হয় সেরকম একটা ব্যাপার। তো
তারপরে আমরা ঘুরে নিয়েছিলাম পুরো মেলাটা। দেখো কত সুন্দর ব্যাগ সমস্ত। তারপরে লাস্ট বেরোনোর টাইমে আমরা খেয়ে নিয়েছিলাম একটা সুন্দর ফুচকা। সেখানে ফুচকাটা সত্যিই খুব ভালো ছিল, নিরামিষ ফুচকা বানায় এরা পুরো। দেখো সেই গ্রামের পাড়াগার মতো সে কাগজে করে দেয় এরা ফুচকা, কোনো ফুচকার শালপাতার বাটি নেই, এবং ফুচকার মাখাটাও দারুণ হয়েছিল। তো নানা ধরনের দেখো জিলাপি, গরম গরম মালপোয়া, কুলফি, সব কিছুর দোকান সেখানেই ছিল। কিন্তু আমরা সেরমভাবে খেয়ে উঠতে পারিনি তাড়াহুড়ো করে, কারণ আমাদের কাল রাতেই ফিরতে হবে, সেই জন্যই তাড়াহুড়ো করে সবটাই ঘুরে নিয়েছিলাম। তো দেখো মাটির ঘট, মাটির পুতুল, ওখানে অনেক কিছু মাটিরই ফেমাস, বেশিরভাগ কিছুই পাওয়া যায়। তবে রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর লাগলো ঘুরে। তবে তারপরে আমরা টায়ার্ড হয়ে এবার স্টেশনে এসে 1 ঘন্টা ওয়েট করলাম ট্রেনের জন্য, সেই জন্য একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। দেখো চায়ের কাপগুলো কি সুন্দর, আর আমি তো বসেই পড়েছিলাম মাটিতে, আর পারছিলাম না, সারা সকাল ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। এই যে ইনিও টায়ার্ড হয়ে চা খেতে শুরু করে দিয়েছে। ব্যাস এইবার আমরা টাটা কৃষ্ণনগর সিটি। এবার আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। তো এবার ট্রেনে করে 2 থেকে 2.5 ঘন্টার জার্নি, সেই গল্প করতে করতে বসে বসে কেটে গেল ওভাবেই ট্রেনে করে। এবার নৈহাটি পৌঁছে গেছি আমরা অলরেডি। এবার ঘুমাতে ঘুমাতে আমি নৈহাটি পৌঁছে গেছি। ট্রেনে উঠলেই তো আমার ঘুম পেয়ে যায়, জানোই তোমরা। অ্যাট লাস্ট আমরা দমদমে পৌঁছে গেলাম। এবার বাড়ি আসার তাড়াহুড়ো। তারপরে আমরা দমদম থেকে আবার ট্রেন ধরে নিয়েছিলাম, সে ট্রেনে করে আমরা এবার চলতে চলতে বাড়ি চলে এলাম। ব্যাস এবার নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে এবার টোটো ধরে নিয়েছিলাম, আর হাঁটতে পারছিলাম না, সেটার আর ভিডিও করতে পারিনি। ব্যাস অ্যাট লাস্ট আমরা রাত্রি 11টার সময় বাড়িতে ফিরলাম। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।